দেখতে দেখতে চলে আসছো সর্বশেষ অধ্যায়ে প্রাণীর আচরণ। এই প্রাণীর আচরণ অধ্যায়টি এমনিতে সবচেয়ে ছোট এবং এখান থেকে প্রশ্ন যেটি আসে সেটি অনেক সহজ। চলো আমরা সহজ প্রশ্নগুলো সলভ করে ফেলি। দেখো, প্রথমে যেটা লেখা রয়েছে সেটি হচ্ছে ইথোলজির জনককে। ইথোলজির জনক আমরা চোখ বন্ধ করে বলতে পারি সেটি হচ্ছে আমাদের লরেন্স দাদু। ওকে, এটা একদম একটা মুখস্থ পড়া, এটা নিয়ে আমাদের কোনো কন্ট্রোভার্সি থাকার কথাই নয়। এটি হচ্ছে লরেন্স ইথোলজির জনক। আমরা 2 নম্বর পয়েন্টে যাই। জীবের দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস, এই ট্যাক্সিস থেকেই মূলত বেশি প্রশ্ন আসবে তোমাদের। আমি তোমাদেরকে দেখা দিচ্ছি স্পর্শজনিত ট্যাক্সিসকে, ট্যাক্সিস মানে গমন, এটাকে বলা হচ্ছে মূলত থিগমোট্যাক্সিস। কোন ট্যাক্সিস বলা হচ্ছে বলো তো? থিগমোট্যাক্সিস। আচ্ছা, এর মধ্যে দেখো লেখা রয়েছে রিওট্যাক্সিস। মূলত এটা হচ্ছে স্রোতের দিকে হয়, তাহলে স্রোতকে কেন্দ্র করে যে গমন সেটা রিওট্যাক্সিস। কেমোট্যাক্সিস হচ্ছে কোনো রাসায়নিক উপাদানের প্রতি, কোনো রাসায়নিক উপাদানের প্রতি যে ট্যাক্সিস বা গমন। আর অ্যারোট্যাক্সিস, অ্যারো মানে হচ্ছে বায়ু বা বাতাসের দিকে যেটি কোনো গমন থাকে, আর থিগমো মানে স্পর্শ। রাইট অ্যান্সার হচ্ছে থিগমোট্যাক্সিস। চলো এরপরে দিকে যাই। আলোর প্রতি প্রাণীর যে সাড়া দেওয়া, আলো মানে হচ্ছে ফটোর প্রতি যাওয়া, মানে এটা হচ্ছে মূলত বলো কি, এটা হচ্ছে ফটোট্যাক্সিস। কি ট্যাক্সিস? ফটোট্যাক্সিস। আচ্ছা চলো এরপরে দিকে চলে যাই। প্রজনন ঋতুতে কার্প মাছের হালদায় আগমন। প্রজনন ঋতুতে কার্প মাছের হালদায় মানে পানিতে আসলে সেটাকে কি ট্যাক্সিস বলবো বলো তো? এই যে পানিতে বলতে রিওট্যাক্সিস, মানে স্রোতের দিকে আসে যেহেতু, এটাকে বলা হবে রিওট্যাক্সিস। কি ট্যাক্সিস বলা হবে? রিওট্যাক্সিস। চলো এরপরে দিকে যাই। আগুনে কারো হাত পড়লে সেটা সঙ্গে সঙ্গে আমরা টেনে নিই, অথবা চোখে ধরে রাখো, এই যে কলমটা এরকম করতেছি, সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করি, এটার জন্য কোনো কিছু ভাবতে হয় না, এটাকে বলা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। ওকে, এটাকে কি বলা হচ্ছে? প্রতিবর্ত ক্রিয়া, রিফ্লেক্স বলা হচ্ছে আর কি। চলো এরপরে দিকে চলে যাই। প্যাভলভ কোন ধরনের শিক্ষণের পরীক্ষা করেন? প্যাভলভও যে কুকুরের লালাক্ষরণের যে একটা পরীক্ষা করেন, এবং এটাকে বলা হয় কি বলতো? সাপেক্ষণ পরীক্ষা। কেন? কিসের সাপেক্ষে? ওই যে ঘন্টার সাপেক্ষে কুকুরের লালাক্ষরণ হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় সাপেক্ষণ পরীক্ষা। ওকে, আচ্ছা চলো। আর সর্বপ্রথম কোন বিজ্ঞানী মাকড়সার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেন? সর্বপ্রথম যে বিজ্ঞানীটা আবিষ্কার করেন তার নাম হচ্ছে মূলত হ্যান্স পিটার্স। চলো এরপরের দিকে আমরা একটু যাই। এই অধ্যায় থেকে সত্যি খুবই লিমিটেড প্রশ্ন আর কি, এটা নিয়ে এত প্যারাখার দরকার নেই, এতটুকু একটু ব্যাখ্যা পড়লে হয়ে যাবে। দেখো, জিগজ্যাগ নৃত্য প্রদর্শন করে কোনটা? আমরা জানি একটা মাছ রয়েছে যেটা জিগজ্যাগ নৃত্য প্রদর্শন করে, যার নাম হচ্ছে স্টিকেলব্যাক। যার নামটা কি? স্টিকেলব্যাক। এই ধরনের প্রশ্নগুলো মূলত বেশি আসে এখান থেকে। চলো, শিশু জন্মের সঙ্গে সঙ্গে স্তনপান কোন ধরনের আচরণ? এই যে মায়ের দুধ খায়, এটা কিন্তু শিশু জন্মগতভাবে পেয়ে আসে, এবং এটাকে বলা হচ্ছে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, মানে ফ্যাপ। ফিক্সড অ্যাকশন প্যাটার্ন মানে কি? ফ্যাপ। ক্লিয়ার? এটা কিন্তু লার্নিং হবে না, এটা ফ্যাপ হবে, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। ওকে, চলো আসো। প্রাণীদের ক্ষেত্রে অল্ট্রুইজম মানে যারা পরার্থপরতা, স্পেশালি মৌমাছির ক্ষেত্রে দেখা যায়, তো এটাকে বলা হচ্ছে পরার্থপরতা। ওকে, অন্যের জন্য কাজ করে, এটাকে বলা হচ্ছে অল্ট্রুইজম বলা হচ্ছে। রানী মৌমাছির দেহ থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যেটার গন্ধে সে যেখানে যায় সেখানে তার কর্মী মৌমাছিরা চলে যায়, সেটা হচ্ছে নাম হচ্ছে ফেরোমন। সেটার নামটা কি বলো তো? ফেরোমন। মনে জানা থাকে আর কি এটাতে। আজান দিচ্ছে, ফজর আজান দিচ্ছে আর কি। ফজর আজান দিতে দিতে তোমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। এই ক্লাসটা তোমরা অনেকে দেখবে, আমি জানি এটাতে। তো ফজরের ক্লাস শেষ হতে শুধু একটা কথা একটু আগে নিজেকেই বলছিলাম, আমি খুবই ক্লান্ত, পরিশ্রান্ত মানুষ। বেঁচে থাকলে বদলাই, মরে গেলে পচে যাই। তো সত্যি কথা, আমাদের এই জীবনের এই যে যারা তোমরা শেষ সময় এসে চেষ্টা করছো আর কি, এটা বদলানোর একটা সময় আর কি। এত কষ্ট করে ক্লাসগুলো আমি নিচ্ছি, আমি জানি আমার কষ্ট হচ্ছে, এবং আমি এই ক্লাসগুলো যে নিচ্ছি এটার জন্য আমার প্রাপ্তি হচ্ছে যদি তোমরা কখনো কোনো দিন পরীক্ষাতে ভালো করো, হয়তো বা সৃষ্টিকর্তার কাছে, আমার নিজের কাছে, বা সৃষ্টিকর্তা দেখবেন যে না, এই মানুষটা পরিশ্রম করছে, যার কারণে হয়তো একটা বাচ্চা হলে উপকৃত হয়েছে। এতটুকুই ভালো লাগে। আমি তোমাদের কখনো কারো সাথে দেখা হবে না, আমি তোমাদের চিনবও না, হয়তো বা তোমরা আমাকে চেনো না, বাট আমি এতটুকু বিশ্বাস রাখি যে আমি এই যে তোমাদের জন্য যতটুকু দিচ্ছি না, সত্যি আমি অনেক অ্যানালাইসিস করে আমি তোমাদের এই প্রশ্নগুলো অ্যাড করছি, সেটার ব্যাখ্যা দিয়েছি, যেটা সত্যি তোমার শেষ সময় একাডেমিকে তোমাকে প্লাস তোলার জন্য যেটা দরকার। একদম 100-তে 100 তো সম্ভব না, 25 সম্ভব না, কিন্তু এরপরেও কি জানো, যেমন মনে হয় এই প্রশ্নগুলো যদি দেখো না, তুমি 25 না হোক, 25 তুমি 20 থেকে 22 এমনি ক্যারি করতে পারবা। তো বদলাই, সবার সময় বদলাই, এই বদলানোর জন্য অপেক্ষা করতে হয়। ধরে থাকো, আস্থা রাখো, আর ইন্টারমিডিয়েটে যে ভুলগুলো ছিল এই ভুলগুলো তুমি অ্যাডমিশনে করো না, আমার জন্য দোয়া রেখো। এই তো, আর কিছু বলার নাই। চলো, পড়াইতে আবার
উল্টাপাল্টা মোটিভেশন হয়ে যাচ্ছে, তাই না? নো মোটিভেশন, অনলি পড়া। চলো আসো, এরপরে দিকে চলে আসি, প্রাণীর সহজাত আচরণ। এই সহজাত আচরণ পড়ার আগে আমরা একটা জায়গায় একটু আলোচনা করি, সেটা হচ্ছে ট্যাক্সিস নিয়ে আলোচনা করবো, বুঝছো? ট্যাক্সিস নিয়ে আসবে পরীক্ষাতে, ট্যাক্সিস নিয়ে অনেক প্রশ্ন আসবে। দেখো ফটোট্যাক্সিস, ফটোট্যাক্সিস মানে আলোর প্রতি যাওয়া, আলোর গমন। থার্মো, থার্মো মানে তাপ, তাপের প্রতি গমন কোনো কিছুতে। চলো হাইড্রোট্যাক্সিস, হাইড্রো মানে পানির প্রতি, পানি। ওকে, যেমন উদাহরণটা মনে রাখতে হবে, ভেজা মাটিতে কেঁচোর, মানে মাটি ভেজা হইলেই কেঁচো উঠে চলে আসে আর কি। এরপরে দেখো কেমোট্যাক্সিস, কেমোট্যাক্সিসটা হচ্ছে কী জিনিস বলো তো? কেমিক্যালের প্রতি একটা, যেমন চিনির প্রতি পিঁপড়ের আকর্ষণ, কার্বলিক অ্যাসিড থেকে সাপের দূরে থাকা, এটা হচ্ছে ঋণাত্মক কেমোট্যাক্সিস। জিওট্যাক্সিস, জিও মানে মধ্যাকর্ষণ বলের প্রতি সাড়া দিয়ে। ক্লিয়ার? যেমন যেমন বিভিন্ন ধরনের পোকার গাছে ওঠা বা পিউপা বা লার্ভা তৈরির সময় নিচে দেখে নামা, ধনাত্মক বা ঋণাত্মক জিও ট্যাক্সিস। তারপরে চলে আসে থিগমো, থিগমো মানে স্পর্শ। আর রিও ট্যাক্সিস, রিও মানে হচ্ছে প্রবাহমান পানি, যেমন প্রজনন ঋতুতে ইলিশরা উজানের দিকে চলে আসে, যেমন হচ্ছে হালদা নদীতে চলে আসে। গ্যালভ্যানো ট্যাক্সিস, গ্যালভ্যানো মানে বিদ্যুৎ প্রবাহের দিকে চলে আসা। আর সোনো বা ফোনোট্যাক্সিস, সোনোগ্রাম, সোনোগ্রাম বলতে আমরা জানি শব্দের প্রতি কোনো কিছু আকৃষ্ট হওয়া। তারপরে দেখো অ্যানিমোট্যাক্সিস, অ্যানিমোট্যাক্সিসের এখানে যেটা বলেছে, অ্যানিমোট্যাক্সিস মানে বায়ুপ্রবাহের প্রতি সারাদান, বায়ুপ্রবাহের প্রতি সারাদান। এরপরে দেখো লেখা রয়েছে কি স্টেরিওট্যাক্সিস, স্টেরিও বলতে যে কোনো জিনিস সমান বা মসৃণকে বোঝায়, তাহলে মসৃণ বা সমতল তলের প্রতি প্রাণীর যে সারাদান। যেমন কি দেয়ালে টিকটিকির দেয়ালে চলাচল ধনাত্মক, আর টিকটিকির বনে বাদরে ঘুরে বেড়ানো এটা হচ্ছে ঋণাত্মক। ওকে, তাহলে টিকটিকির বনে বাদরে ঘুরে বেড়ানো এটা হচ্ছে ঋণাত্মক, স্টেরিওট্যাক্সিস। সাপেক্ষ ট্যাক্সিস মানে কোনো কিছু সাপেক্ষ হয়। চলো, ট্যাক্সিসের দিকমুখিতার উপরে ভিত্তি করে আচরণ 5 রকম। তাহলে বলো, যদি কখনো প্রশ্ন আসে দিকমুখিতার উপরে ভিত্তি করে, দিকমুখিতার উপরে ভিত্তি করে কত রকম, এটা হবে 5 রকম। যেমন দেখো ক্লাইনোট্যাক্সিস, কি ট্যাক্সিস? ক্লাইনোট্যাক্সিস। আবার দেখো একটা লেখা রয়েছে কি মেনোট্যাক্সিস, আর একটা হচ্ছে নেমোট্যাক্সিস, টেলোট্যাক্সিস এবং ট্রোপোট্যাক্সিস। আচ্ছা, এই যে টেলোট্যাক্সিস, এটা হচ্ছে একটা শক্তিশালী উদ্দীপকের প্রতি সারাদান। এতটুকু একটু মাথায় রাখো, শক্তিশালী উদ্দীপকের প্রতি সারাদান। এরপরে সবচেয়ে যেটা তোমাদের আসবে পরীক্ষাতে, সেটা হইতেছে এই পয়েন্টটা, বুঝছো? মেনোট্যাক্সিস আর নেমোট্যাক্সিস। এটা ভুল যাওয়ার জন্য যথেষ্ট ভাই। ওকে, নেম কি বলেছি? নেম, নেম মানে নাম, নাম মনে রাখতে হয়, নাম মনে রাখতে হয়। আমার নাম যেমন তৌহিদুর রহমান শাকিল, নাম মনে রাখতে হয়। তাহলে নেমোট্যাক্সিস হচ্ছে স্মৃতিমূলক সারাদান, নেমোট্যাক্সিস হচ্ছে স্মৃতিমূলক সারাদান। আর মেনোট্যাক্সিস হচ্ছে, দেখো লেখা রয়েছে মানে দিকমুখিতা, কৌণিক দিকমুখিতা। এ ধরনের ট্যাক্সিসে প্রাণীর দিকমুখিতা থাকে কৌণিক ধরনের, মানে অ্যাঙ্গুলার ডিরেকশন। তাহলে নেমোট্যাক্সিস মানে স্মৃতি মনে রাখতে হয়, আর মেনোট্যাক্সিস, মেনো মানে হচ্ছে দিক, একটা কৌণিক দিকে যায় আর কি। ওকে, এই ট্যাক্সিস থেকে আমার বিশ্বাস তোমাদের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আর কি। চলো এরপরে বাকিটাতে যায়। দেখো প্রাণীর সহজাত আচরণ হচ্ছে কি? মাকড়সার জাল তৈরি করা, রাইট। টুনটুনি বাসা তৈরি করা, এটা রাইট। কুকুরের মুখে লালা, না, এটা হচ্ছে সহজাত না, এটা হচ্ছে মানে এটা হচ্ছে শিখন পদ্ধতি, তাকে একটা কন্ডিশনের মাধ্যমে ফেলে তার লালাক্ষরণ করা হয়। তাহলে রাইট অ্যান্সার হবে 1 এবং 2, 1 এবং 2। ওকে, চলো তারপরে দিকে যাই। প্রতিবর্তী ক্রিয়া কি? প্রতিবর্তী ক্রিয়া যেটা ভাবনা চিন্তা করতেও টাইম লাগে না, অটো হয়ে থাকে, এই অটোমেটিক যেটা হয়ে থাকে এটাকে বলা হয় সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, মস্তিষ্ক না। মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে দেখলে কিছু সেকেন্ড টাইম লাগবে। আর অনৈচ্ছিক আচরণ স্বাভাবিক, তোমার চোখে কোনো কিছু পড়ার সাথে সাথে দেখবে অটোমেটিক্যালি তুমি না ভাবার আগে চোখ বন্ধ হয়ে গেছে আর কি। এটাকে বলা হচ্ছে মূলত প্রতিবর্তী ক্রিয়া। তাহলে রাইট অ্যান্সার হবে 1 এবং 3, 1 এবং 3। চলো এরপরের দিকে আমরা একটু যাই। দেখো সহজাত আচরণের বৈশিষ্ট্য হলো কোনটি? সহজাত, এটা একদম জিন দ্বারা নিয়ন্ত্রিত, রাইট। এরপরে দেখো শিক্ষা দ্বারা অর্জিত, না, এটা দ্বারা শিক্ষা দ্বারা অর্জিত করা হইতে লাগে না, পর্যায়ক্রমে আত্মপ্রকাশ করে। রাইট অ্যান্সার 1 এবং 2, রাইট অ্যান্সার 1 এবং 2। চলো প্রাণীর সহজাত আচরণ হলো কি? মাকড়সার জাল তৈরি করা, মৌমাছির মৌচাক তৈরি করা। ইয়েস, 1 এবং 2 রাইট অ্যান্সার। আর কুকুরের তো লালাক্ষরণ করে, এটা তো একটা শিখন পদ্ধতির কারণে হয়েছে। রাইট অ্যান্সার 1 এবং 2। প্যাভলভের পরীক্ষার মাধ্যমে যেটা হয়েছিল। চলে আসে উদ্দীপক। সাবিহা পুকুর পাড়ে বসে রুই মাছের পোনা সাঁতার কাটা দেখছিল, হঠাৎ লক্ষ্য করলো একটা শোল মাছ এক ঝাঁক পোনা নিয়ে পানিতে সাঁতার কাটছে। তাহলে এখানে 2টা মাছের কথা বলেছে, একটা রুই মাছ আর একটা শোল মাছ। সাবিহার দেখা দ্বিতীয় মাছ মানে শোল মাছ কোন ধরনের আচরণ প্রকাশ করেছে? কোন ধরনের আচরণ মানে শোল মাছ তার বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াইতেছে, এটা তো তার শোল মাছের একদম সহজাত আচরণ, মা হিসাবে তার সহজাত আচরণ। ওকে, শোল মাছের এটা সহজাত আচরণ। চলো, উদ্দীপকের প্রথম মাছের আইসের বৃদ্ধি কখন ঘটে? প্রথম মাছটা তো রুই মাছ, তাই না? রুই মাছের আইসের বৃদ্ধি ঘটে 2টা কালে, একটা হচ্ছে কি গ্রীষ্মকাল এবং একটা হচ্ছে বসন্তকাল। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো? রাইট অ্যান্সার হবে 2 এবং 3, 2 এবং 3। ওকে,
দেখো এরপরে একটা ছবি দেওয়া রয়েছে, ছবিটা হচ্ছে মাকড়সা, বি হচ্ছে মাকড়সা আর এ হচ্ছে মাকড়সার জালের কথা বলেছে। আলোকে বি প্রাণীটির আচরণ কোন ধরনের, এটা তো হচ্ছে তার মাকড়সা জাল তৈরি করবে, এটা তার জন্মগত, মানে এটা হচ্ছে তার সহজাত আচরণ, সহজাত আচরণ। আর এই চিহ্নিত অংশের বৈশিষ্ট্য কী, মানে মাকড়সার জালের বৈশিষ্ট্য কী, এটাতে স্ক্লেরোপ্রোটিন থাকে, মাস্ট বি, এটা রাইট। স্টিলের চেয়ে 5 গুণ বেশি শক্ত, এটা রাইট। এবং স্পিনারেটরের মাধ্যমে এটা তৈরি হয়, মানে স্পিনারেটর মানে যেখান থেকে ওই স্পিনিং করে করে সুতা তৈরি করে, স্পিনারেটরের মাধ্যমে এটা তৈরি হয়, এটা রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার হবে 1, 2 এবং 3, 1, 2 এবং 3। ওকে, আচ্ছা, এই হইল থ্যাংক ইউ। আর এর মাধ্যমেই তোমাদের এইচএসসির জুওলজির 420টা এমসিকিউ আমরা সম্পন্ন করলাম। এত বড় ক্লাসের শেষে একটা কথাই বলতে চাই, তোমরা যারা যারা এই ক্লাসটা সত্যি মনোযোগ দিয়ে করবা, বিশ্বাস করো তোমাদের পরীক্ষাতে একটা ভালো নাম্বার প্লাস তোলার জন্য যতটুকু নাম্বার দরকার, আমি কথা দিচ্ছি তুমি কমন পাবে।